নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোলে আপনাদের স্বাগত। আজকে আমরা আপনাদের দেখাচ্ছি যোধপুরের একটি কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ, যেখানে একজন নবজাতক শিশু মায়ের দুধ থেকে বঞ্চিত হয়েছে। রাজস্থানের বার্মের জেলার কুশদ গ্রামের একজন স্কুল টিচার অমৃত সিং নিজের গর্ভবতী স্ত্রীকে ডেলিভারির জন্য যোধপুর নিয়ে আসেন। সেদিনই বার্মেরের অপর গ্রাম বায়তুর কিষানলাল নামে এক রাজমিস্ত্রি তার প্রেগনেন্ট স্ত্রী সীমালালকে নিয়ে ডেলিভারির জন্য যোধপুরের সেই হাসপাতালে নিয়ে পৌঁছন। একে অপরের সঙ্গে সম্পূর্ণ অপরিচিত এই দুটি পরিবার যোধপুর হাসপাতালে অপেক্ষা করতে থাকে, আর 2 ঘন্টার ব্যবধানে দুজন মহিলারই ডেলিভারি হয়। সীমালাল আগে এবং মীনা সিং পরে। একজন পুত্র সন্তানের জন্ম দেন, অপরজন কন্যা সন্তানের। ডেলিভারির কয়েক ঘন্টা পরেই বাচ্চাদের যখন নিজের মা বাবার কাছে দেওয়া হয়, তখন একটা বড় সমস্যার সৃষ্টি হয়। অমৃত সিং আর মীনা সিংকে ছেলে সঁপে দেওয়া হয়, কিষানলাল আর সীমালালকে দেওয়া হয় মেয়ে। কিষান আর সীমা স্তম্ভিত হয়ে যায়। ব্রজেশ নামের ওয়ার্ড বয় যে 2 পরিবারকে বাচ্চা দিয়েছিল সে ঘাবড়ে যায়। সবিতা নামের আয়া যে দুটো ডেলিভারির সময় উপস্থিত ছিল সে এসে সিচুয়েশন সামাল দেয়। সে অমৃত সিং এর থেকে ছেলে নিয়ে কিষানকে দেয় আর কিষানের থেকে মেয়ে নিয়ে দেয় অমৃতকে। কিন্তু এবার অমৃত এর ঘোরতর বিরোধিতা করে। সে জোর দিয়ে বলে যে তার স্ত্রী বলেছিল যে সে ছেলের জন্ম দিয়েছে। সে ওই শিশু কন্যাটিকে ফেরত দিয়ে দেয় এবং নিজের ছেলেকে ফেরত দেওয়ার জন্য দাবি করে। সে হসপিটালের আধিকারিকদের উপর দোষারোপ করে যে তারা টাকার বিনিময়ে বাচ্চা এক্সচেঞ্জ করছে। অন্যদিকে কিষানলাল ছেলেকে ফেরত দিতে সরাসরি অস্বীকার করে। নবজাতক শিশুকে হাসপাতালের নার্সারিতে শিফট করা হয়। যেখানে মায়ের দুধের প্রয়োজন সেখানে সেই বাচ্চাটিকে বোতলের দুধ খাওয়ানো হয়। কিন্তু কে ছিল এই বাচ্চাটির আসল মা? অমৃত সিং খানা ফালসা পুলিশ স্টেশনে রিপোর্ট করে। 8 দিন পেরিয়ে যায়, কিন্তু সমস্যার কোনো সমাধান হয় না। পুত্র সন্তানকে নিয়ে টানাটানিতে কন্যা সন্তানটি সাফার করতে থাকে। ওর আসল মা আশেপাশে থাকা সত্ত্বেও তার খিদের কান্না শুনতে পায় না। এই ঘটনাটা হয়ে দাঁড়ায় লোকাল নিউজ পেপারের হেডলাইন। হাইকোর্টের জাজ যখন নিউজ পেপারে নার্সারিতে ফেলে রাখা বেবি গার্লটার অবস্থার কথা পড়েন তখন উত্তেজিত হয়ে পড়েন। জাজ সমীর শাহ নিজের তরফ থেকে সুমোটো কগনিজেন্স করে একজন এমিকাস কিউরিয়াই অ্যাপয়েন্ট করেন, মিসেস নন্দিনী আজমেরা। মিসেস নন্দিনী আজমেরা চলে যান যোধপুরের সেই হাসপাতালটাতে একটা নিরপেক্ষ তদন্ত করার জন্য, শিশু অদলবদলের সত্যিটা জানার জন্য। কিন্তু সেই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে ওঠে ছোট্ট বাচ্চাটার স্বাস্থ্য, যে 8 দিন ধরে মায়ের দুধের অভাবে খুব খারাপ অবস্থায় পড়ে রয়েছে। বাচ্চাটাকে সবার আগে মায়ের দুধের ব্যবস্থা করে দেওয়া নন্দিনী আজমেরার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। অমৃত হসপিটাল ম্যানেজমেন্টের কাছে লিখিত দাবি করে যে তার স্ত্রী শুধুমাত্র মনুষ্যত্বের খাতিরে বাচ্চাটিকে দুধ খাওয়াবে। তার ভয় হয় যে একবার দুধ খাওয়ালেই হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চাটিকে তাদের কাছে দিয়ে দেবে। কিন্তু হাসপাতালের আধিকারিকরা এইরকম কিছু লিখিতভাবে দিতে ভয় পায়। যোধপুর হাইকোর্ট দ্বারা হায়ার করা প্রফেশনাল অ্যাডভোকেট নন্দিনী আজমেরা সিদ্ধান্ত নেন যে উনি একবার লাস্ট চান্স নেবেন, অমৃত আর মীনার সঙ্গে কথা বলার পুরো চেষ্টা করবেন। এবার তারপর আমি বুঝতে পারছি এখানে কোনো বড় ভুল হয়েছে। আপনাদের সবার সঙ্গে যা হচ্ছে তার জন্য খুব আফসোস হচ্ছে, দুঃখ হচ্ছে। আর আমার ভিতরে আগুন জ্বলছে। এটা ততক্ষণ শান্ত হবে না যতক্ষণ না আমি আমার ছেলেকে ফিরে পাচ্ছি। দেখুন প্লিজ শান্ত হন। আমাকে হাইকোর্ট তদন্ত করতে পাঠিয়েছেন, আমি এর গভীরে যাব, সত্যিটা বেরিয়ে আসবেই। কিন্তু 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 কি? কিন্তু আপনার স্ত্রীকে ওই বাচ্চাটিকে দুধ খাওয়াতে হবে। কেন? কোনো জোর জবরদস্তি আছে? ওটা আমাদের মেয়ে নয়। অন্য কারোর তো মেয়ে, একটা প্রাণ। আর এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার। অন্য কারোর ভুলের মাসুল একটা বাচ্চা কেন দেবে? ওর তো কোনো দোষ নেই। আমি আপনাদের দুজনকে আশ্বাস দিচ্ছি এই সমস্যার সমাধান করা হবে, কিন্তু তাতে একটু দেরি হতে পারে। এদিকে বাচ্চাটার কাছে সময় খুব কম। প্লিজ বাচ্চাটাকে দুধ খাওয়ান। আমি ওর সাথে আলাদা করে কথা বলতে চাই। ঠিক আছে। শোনো না তুমি, আমি ওই বাচ্চাটার খিদে পেয়েছে, আমাকে ওকে একটু খাইয়ে আসতে দাও। আমি আপনাদের আগেই বলে রাখছি, আমি কিন্তু ওকে আপন করে নিচ্ছি না। ওকে আমার সন্তান বলে আমি মানছি না। শুধু আমার স্ত্রী আপনাদের সাহায্য করছে মাত্র। যতদিন না আইনের কাজ সম্পূর্ণ হচ্ছে
আমরা কারুর ব্যাপারে কিচ্ছু বলছি না, কিন্তু হ্যাঁ, আপনি আর আপনার স্ত্রী যেটা করতে রাজি হয়েছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। এবার তদন্তও তাড়াতাড়ি হবে, সত্যিটা খুব তাড়াতাড়ি সামনে আসবে। মা, ভাইয়ের জন্য অর্জুন নামটা কেমন হবে? ভালো হবে না? তোর ঠাকুমার পছন্দ হলে আমারও পছন্দ হবে। মামা, আমরা বাড়ি কখন যাব? যাবো বাবা, যাবো। যখনই হাসপাতালের ডাক্তাররা তোমার ভাইকে আমাদের কাছে দিয়ে দেবেন তখনই আমরা বেরিয়ে যাব। কিন্তু আমার তো বোন চাই। সামনে আমি ওকে 3 ঘন্টা বাদে আবার নিয়ে আসবো। পুরো 8 দিন ধরে কষ্ট পাওয়ার পর অবশেষে নবজাতক মায়ের দুধ পেল। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই নবজাতকের মা কে? ডেলিভারির পরেই সীমার ইন্টারনাল হ্যামারেজ হয়েছিল। এমার্জেন্সির জন্য ওনাকে ওটিতে শিফট করতে হয়েছিল, ব্লিডিং বন্ধ করার জন্য। ওর পালস তো কমে আসছে, ওকে ওটিতে শিফট করতে হবে তাড়াতাড়ি। আর দ্বিতীয় ডেলিভারি কেসটা সঙ্গে সঙ্গে চলে এসেছিল, সেটা ছিল মিনার। আর যে বাচ্চাটা সীমার হয়েছিল সেটা আপনি ডেলিভারি রুমের পাশের ঘরেই রেখেছিলেন। আগে হ্যাঁ ম্যাডাম, আমি সব দেখে শুনে দুটো বাচ্চার পায়ে সঠিক ট্যাগ লাগাই। আর ইউ শিওর আপনি ছেলেই ডেলিভার করিয়েছিলেন? হ্যাঁ ম্যাডাম, আমার মনে আছে যে ছেলেই ছিল। বাট ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা দিনে 6টা ডেলিভারি করি, আর সবার সম্পর্কে মনে রাখা সম্ভব নয়। কিন্তু আমি এই ব্যাপারটার জন্য সবিতার উপর ভরসা করি, ও সবসময় মনে থাকে। ডক্টর ঠাকুর, মিনা কি মেয়েই ডেলিভার করেছিল? ইয়েস ম্যাডাম, কিন্তু যেমনটা ডক্টর রানা বললেন, আমরা সারাদিনে এতগুলো ডেলিভারি করাই যে প্রত্যেকটা ডেলিভারির কথা মনে রাখা সম্ভব নয়। তাই ডিটেলের জন্য ডেলিভারি রুমের আয়ের ওপর নির্ভর করি। ভগবানের দিব্যি ম্যাডাম, আমি সঠিক ট্যাগ লাগিয়েছিলাম, কিন্তু এই বিরজু কে জানে ওর কিসের তাড়া ছিল বাচ্চাটাকে মা বাবার কাছে পৌঁছানোর। আমাকে না জিজ্ঞাসা করেই ও এসব করেছে। আমি তো ম্যাডাম নিজের কাজই করছিলাম। এইসব সিস্টার আর আয়ারা আমাকে বকতেই থাকেন, কাজ করলেও বকেন, না করলেও বকেন, তাড়াতাড়ি করলেও বকা খাবো, দেরি করলেও বকা খাবো, যেন আমি তো এখানে কিছুই নয়। আমরা তোমার কথা তো বলছিই না ব্রিজেশ, আমরা এই কেসটার কথা বলছি যেটা তোমার ভুলের জন্যই হয়েছে। আমার ভুল ম্যাডাম? হ্যাঁ, তোমার ভুল। হয় তুমি ভুল করে ট্যাগ না দেখে বাচ্চা ভুল পার্টির কাছে দিয়ে দিয়েছো, নয়তো তুমি জেনে শুনে ট্যাগ বদলে দিয়েছো। দুটো ব্যাপারই ভুল ম্যাডাম, মায়ের দিব্যি খেয়ে বলছি। না আমি ট্যাগ বদলেছি, না আমি ভুল লোকের কাছে বাচ্চা দিয়েছি। কামেন। থ্যাংক ইউ ম্যাডাম। এই ব্যাপারটা চলাকালীন পুলিশ যখন হসপিটালে এসেছিল, আমরা কিছু ব্লাড টেস্ট করেছিলাম, প্যারেন্টসদেরও আর তার বাচ্চাদেরও। তারপর সেই স্যাম্পলগুলোকে আমরা ম্যাচ করাই, এই হলো তার রেজাল্ট। বেবি গার্ল ও পজিটিভ, বেবি বয় এ পজিটিভ। এটা হলো অমৃত সিং আর মীনা সিং এর। অমরুত ও পজিটিভ, মিনা বি পজিটিভ। সীমা দেবী হলেন এবি পজিটিভ, আর কিষণ লালের হলো এ পজিটিভ। যদি শুধুমাত্র ব্লাড গ্রুপ ম্যাচ করানো হয় তাহলে বাচ্চাটা অমরুত আর মিনার হওয়া উচিত, আর ছেলেটা কিষণ আর সীমার। এটাই সত্যি ম্যাডাম, অকারণে এত ঝামেলা করা হচ্ছে। কেননা অমৃত আর মিনার শুধু ছেলেই চাই। বা কিষণ আর সীমারও হয়তো ছেলে চাই। সবার ছেলে চাই, প্রত্যেকের। এত ফ্রাস্ট্রেশন হয় লোকজনের চিন্তা ভাবনা দেখে, তাও আবার আজকের যুগে এই সময় দাঁড়িয়ে। আমার তো মনে হয় একদিন এরকম আসবে যেদিন কোনো ছেলের জন্য কোনো মেয়ে পাওয়া যাবে না। তখন ছেলে তৈরি করার জন্য মেশিন বানাও আর জন্ম দাও ছেলেদের। আমি শুধু এটাই বলতে চাই যে এই কেসটাতে ছোট্ট একটা গাফিলতি দুর্বল মানসিকতাকে মাথা তুলতে সাহায্য করেছে। ম্যাম, আমরা এই ব্যাপারটায় খুব স্ট্রিক্ট। আমরা নোটিশও লাগিয়ে রেখেছি যে আমরা বকশিস টকশিস অ্যালাউ করি না, আমাদের কোনো কর্মচারীকে বকশিস দিতে হবে না। তাও শুভেচ্ছার নামে বকশিস চাওয়াও হয়, দেওয়াও হয়। ছেলে হয়েছে দাদা, মিষ্টি মুখ করাবেন না। দেখুন ম্যাডাম, আমরা নিয়ম তৈরি করতে পারি, নোটিশে লাগিয়ে দিতে পারি, কিন্তু মানুষকে তো পাল্টাতে পারবো না।
কিন্তু বাচ্চা পাল্টাতে পারেন। মোটা বকশি সেটা করাতে পারে কি? ম্যাডাম, আমি ব্লাড রিপোর্ট কেন মেনে নেবো ম্যাডাম? ব্লাড রিপোর্ট কি এটা প্রমাণ করে যে বাচ্চার বাবা মা কে? ডাক্তারবাবু, আমি আপনাকে জিজ্ঞেস করছি, আপনি বলুন, এই ব্লাড গ্রুপ, শুধু ব্লাড গ্রুপের ভিত্তিতে আপনি কি বলতে পারেন বাচ্চার বাবা মা কে? আমার ছেলে ওটা। মেম সাহেব, প্রথমে আমার বউ জন্ম দিয়েছে, তারপর ওনার বউ বাচ্চা জন্ম দিয়েছে। প্রথমে জন্ম দিয়েছে তো কি হয়েছে? তার মানে এটা নয় যে তার ছেলেই হয়েছে। আমার ছেলের পায়ে চিরকুট লাগানো ছিল, তাতে পরিষ্কারভাবে লেখা ছিল ওটা শুধুমাত্র আমারই ছেলে। চিরকুটটা বদলে দেওয়া হয়েছে, আর তার জন্য তুমি টাকা দিয়েছিলে ওকে। আমি কেন এরকম করব? আমার বউ ছেলে জন্ম দিয়েছে মানে দিয়েছে। তুমি এত সব নাটক এই কারণেই করছো কারণ তুমি ছেলে চাও। বাজে কথা বন্ধ করো। আমার অলরেডি একটা ছেলে আছে, তোমার দুটোই মেয়ে, তাই ছেলের জন্য পাগল হয়ে তুমি আমার ছেলেকে চুরি করেছো। ম্যাডাম, ডাক্তারবাবু, আমি হয়তো খুব ছোট গ্রামে বাস করি, কিন্তু আমি শিক্ষিত। যদি প্রমাণিত হয় ওটা আমাদেরই মেয়ে, তাহলে আমি মেনে নেব, কিন্তু জোর করে আমাদের ঘাড়ে ওই মেয়েটাকে চাপিয়ে দেওয়া যাবে না। এটা বিরাট বড় অন্যায় ম্যাডাম। কেউ আপনার উপর মেয়েটাকে চাপিয়ে দিচ্ছে না, আমরা শুধু তদন্ত করছি। ডিএনএ টেস্ট করান ম্যাডাম, সবকিছু জলের মতন পরিষ্কার হয়ে যাবে। আমি ডাক্তারবাবুকে এর আগে এই কথাটা বলেছিলাম। এর থেকে তো বড় কোনো টেস্ট হয় না। এই লোকটা ডিএনএ টেস্ট করতে রাজি হচ্ছে না। আমি কোথায় রাজি হলাম না? মেম সাহেব, আমি এরকম কথা বলিনি। আমি শুধু এটুকু বলেছি, আপনারা আমার রক্ত নিলেন, পরীক্ষা করলেন, তারপর আপনারাই বললেন ওটা আমারই ছেলে। ব্যাস, আমি শুধু এটুকু জিজ্ঞাসা করেছি যে আপনারা বারবার কেন পরীক্ষা করছেন। ম্যাডাম, আমি শুধু জানি ওটা আমারই ছেলে। এখন আপনারাই বলুন যে ডিএনএ টেস্ট করানোর দরকার আছে কি নেই। আমি তো প্রথম থেকে বলে আসছি দরকার আছে, সত্যি আছে। ঠিক আছে, ডিএনএ টেস্ট অর্ডার আমি পাস করে দেব। স্যার, একটু ফার্স্ট ট্র্যাক বেসিসে করতে হবে। ডিস্ট্রিক্ট কালেক্টরের অফিস থেকে রিকোয়েস্ট যাবে, কোনো অসুবিধা হবে না। স্যার, এই টেস্টটাতেই মেয়েটা বাবা মাকে পাবে, অ্যান্ড দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, তাই না স্যার? ওলে বাবালে, ওলে না না না, এই তো ওলে ওলে, এই তো ওলে বাবালে, ওলে বাবা। এখন এরা আবার রক্ত মেলাবে? এসব কি? ওনারা বলছেন যে এটা এমন একটা টেস্ট যার থেকে এটা প্রমাণ হয়ে যাবে যে বাচ্চার আসল বাবা মা কারা। আরে, এই লোকগুলো ঠিক করার কে? ঠিক করবে তো উপরওয়ালা। উনি তো আমার কোলে নাতি দিয়েছেন। কার সাহস আছে আমার কোল থেকে নাতিকে কেড়ে নেবে? এই টেস্টেই কি সবকিছু প্রমাণ হয়ে যাবে? ভুল ভ্রান্তি তো হতেই পারে। কিন্তু এই টেস্টের থেকে কোনো বড় টেস্ট আর নেই। কিন্তু জামাইবাবু, যদি সত্যি মেয়েটা আপনার বলে প্রমাণ হয়? তাতে কি? যদি সত্যি আমাদের মেয়ে হয় তো ভালো, তাকে বাড়ি নিয়ে যাব। ব্লাড স্যাম্পলস আজই পাঠাতে হবে ডিএনএ টেস্টের জন্য। 3 থেকে 4 দিন ম্যাক্সিমাম লাগবে রেজাল্ট আসতে। ঠিক আছে ম্যাডাম, আমি স্যাম্পলগুলো কালেক্ট করছি। ওয়ার্ড বয় ব্রজেশের কারণেই বাচ্চা অদলবদল হওয়ার সম্পূর্ণ সম্ভাবনা ছিল। এটা একটা দায়িত্বজ্ঞানহীনতার কেস ছিল, এমন একটা দায়িত্বজ্ঞানহীনতার কেস যার কারণে পুত্র সন্তানকে নিয়ে যেন যুদ্ধ লেগে গিয়েছিল। এমন একটা পরিবেশের সৃষ্টি হয়েছিল যেখানে দুটো পরিবারই কন্যা সন্তানকে মেনে নিতে অস্বীকার করছিল, যেটা সত্যিই একটা গুরুতর চিন্তার বিষয়। কিন্তু একটা প্রশ্নের উত্তর হয়তো ডিএনএ রিপোর্ট আসার পরেও পাওয়া যেত না, যে এই কেসটা কি দায়িত্বজ্ঞানহীনতার ছিল নাকি কেউ মিথ্যে বলছিল।
আগে হ্যাঁ সাহেব, কিষান এখানেই কাজ করে। ও এখন ছুটিতে আছে। ওর দুটো মেয়ে আছে না? হ্যাঁ সাহেব, অনেক দিন ধরে ওর ছেলের জন্য মানসিক করছে। গত বছরে ওর বউ যখন পোয়াতি হয়েছিল, ও তখন দিনরাত প্রার্থনা করত। মা, দেখবে এবার তোমার নাতিই হবে। ভগবান শ্রীকৃষ্ণও তার মায়ের অষ্টম সন্তান ছিলেন। আপনারা চিন্তা করবেন না, নন্দলাল নিজেই আপনাদের ঘরে আসবেই আসবে। সুখে থাকো, সৌভাগ্যবতী হও, ঈশ্বর তোমার মঙ্গল করুন। অষ্টম সন্তান? কিন্তু ওর তো দুটো মেয়ে। সাহেব, 2 মেয়ে বেঁচে আছে, বাকি 5 জন তো জন্মাতেই। তবে এটা তো আমি জানি না বাকি 5টা ছেলে ছিল না মেয়ে, কিন্তু এটুকু আমি জানি যে ওরা জন্মাতেই 5 জনেই মারা যায়। এখন শুধু 2টো বেঁচে, রতি আর মোহিনী। চিন্তা করো না, এই টেস্টে আর কোনো গন্ডগোল হবে না, ঠিক আছে? না না, আপনার উপর আমার বিশ্বাস আছে, কিন্তু ওই লোকটা আছে না, ওনার উপরে আমার একদম বিশ্বাস নেই। ডাক্তারবাবু, ও কিন্তু ছেলে পাওয়ার জন্য অনেক কিছু করতে পারে। ও কিছুই করতে পারবে না। এই পুরো বিষয়টা সরকারই দেখছে, আর সেটাও হাইকোর্টের জাজের মাধ্যমে। এর মধ্যে অন্য কারোর নাক গলানো সম্ভব নয়। ঠিক আছে। অমৃত সিং আমাদের স্কুলের গণিতের খুব ভালো টিচার। স্কুলের সব বয়েজ এন্ড গার্লস ওনাকে খুব পছন্দ করে। আপনাদের এই স্কুলটা কোয়েড? হ্যাঁ, তাই ইন্সপেক্টর। আমাদের এখানে ছেলে মেয়ের কোনো ভেদাভেদ নেই, আর আমাদের স্কুলের সব টিচারদের এই চেষ্টা থাকে যে মেয়েরাও যেন সমান সুযোগ পায়। অমৃত সিং তার ব্যক্তিগত জীবনে এই আদর্শটাকেই মেনে চলেন, এটা আমি জোর দিয়ে বলতে পারি। স্যার, গ্রামে সব ডিটেল এনকোয়ারি করেছি। এটা সত্যি যে সীমার এর আগে 5টা বাচ্চা মারা গেছে। ভ্রূণ হত্যার কোনো চান্সেস? স্যার, এরকম কিছু তো খোঁজ পাইনি। ঠিক আছে। দুটো পরিবারকে ইনফর্ম করে দাও, 2 জন বাবাকেই কোর্টরুমে হাজির থাকতে হবে যখন এই রিপোর্টটা পড়া হবে। শিওর স্যার। দুটো পরিবারের ব্যাকগ্রাউন্ডকে সম্পূর্ণভাবে চেক করা হলো। এবার আদালতে জাজের সামনে ডিএনএ রিপোর্ট উপস্থিত ছিল, যেটা সত্যিটাকে সবার সামনে প্রকাশ করতে চলেছিল। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দুটো সত্যি প্রমাণিত হওয়ার ছিল। এক তো এটা যে এই বাচ্চাটার আসল মা বাবাকে, আর দ্বিতীয়টি এটা যে এই বাচ্চাদের অদল বদল শুধুই কি দায়িত্বজ্ঞানহীনতা, নাকি এর মধ্যে অন্য কিছু আছে? রিপোর্ট যাই হোক, আমার আপত্তি নেই। আমারও।
ডিএনএ টেস্টের রিপোর্ট অনুযায়ী এই নবজাত কন্যাটি অমৃত সিং আর মীনা সিং এর কন্যা, যারা বার্মের কুশিত গ্রামের বাসিন্দা। ভগবান, ওলে বাবা, কি হয়েছে? ম্যাডাম, আমি ডিএনএ রিপোর্ট আর কোর্টের সিদ্ধান্ত মেনে নিচ্ছি। তাহলে দাদা, এবার তো আপনার বিশ্বাস হলো যে আমি কাউকে ঘুষ দেইনি বা জোর চুরি করিনি? দেখুন, যেটা হয়ে গেছে সেটা মনে করে কোনো লাভ নেই। ভালো যে বাচ্চাটা তার মা বাবাকে পেয়ে গেছে, আর অমৃত আর মীনা ওকে আদরে বড় করবে। সেই আদর তুমি তোমার ছেলেকে দেবে। হ্যাঁ ম্যাডাম, আমি আর মীনা বাচ্চাটাকে খুব ভালোবাসবো। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এই সমস্যাটা সমাধান করতে আপনি আমাদের সাহায্য করেছেন। দেখুন, মেয়ে হওয়াতে আমার কোনো আপত্তি নেই। আমার কাছে ছেলে বা মেয়ে দুটোই সমান। আমি শুধু এটা চাইছিলাম না যে আমি অন্য কারোর বাচ্চাকে মানুষ করি আর আমার সন্তান অন্য কারোর কাছে যাক। কোনো বাবা মাই তা চাইবে না। কিন্তু এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, আর আমি আপনাকে কথা দিচ্ছি যে বাচ্চার প্রতিপালনে কোনো রকম ত্রুটি থাকবে না। ডাক্তারবাবু, আমি দুটো বাচ্চার পায়ে সঠিক ট্যাগ লাগিয়েছিলাম। আমি জেনে শুনে এরকমটা কেন করব স্যার? কেউ জেনে শুনে কোনো ভুল করেনি। এই ভুলটা দায়িত্বজ্ঞানহীনতার ফলে ঘটে। কিন্তু ডাক্তারবাবু, আমার ভালো করে মনে আছে যে আমি মিনাদিকে বলেছিলাম যে ওনার মেয়ে হয়েছে। কি নাম পেশেন্টের? মীনা সিং। মিনা, মিনা পুশ করো, আরেকটু পুশ করো, আরেকটু। হ্যাঁ, করো। অভিনন্দন মিনাদি, মেয়ে হয়েছে, মেয়ে। হয়তো ও ঠিক করে শোনেনি। এই কেসটা কি দায়িত্বজ্ঞানহীনতার ছিল, নাকি এটা এমন একটা কেস ছিল যেটা হসপিটালের দায়িত্বজ্ঞানহীনতা এমন এক লোভের জন্ম দিয়েছিল যেটা আমাদের সমাজকে ঘুণ পোকার মতো খেয়ে ফেলেছে? শুধুমাত্র ছেলে হওয়ার আশায় কি এই কেসটার ভিত ছিল? শুয়ে পড়ো, আস্তে আস্তে শুয়ে পড়ো। বাচ্চাটা আচ্ছা, তুমি চিন্তা করো না। অভিনন্দন দাদা, ছেলে বংশের নাম উজ্জ্বল করবে। আরে শঙ্কর, তোমার ভাগ্নের মুখ দেখবে না নাকি? সত্যি কথা বলছি জামাইবাবু, একে একেবারে আপনার মতো দেখতে নয়। আরে এ কিন্তু একেবারে আমার বোনের কার্বন কপি। দেখো। শোনো, এটা তো ছেলে। আমাকে বলা হয়েছিল আমার মেয়ে হয়েছে। তুমি তো ভুল শুনেছো। ও যখন ছেলে বলছে তখন ছেলেই হয়েছে। ছেলে হয়েছে দাদা, মিষ্টি মুখ করাবেন না? অমৃত সিং দাবি করছিল যে সে সব সময় মেয়েকে মেনে নিতে রাজি ছিল। সে শুধু 100% শিওর হতে চাইছিল যে এটা কোনো দায়িত্বজ্ঞানহীন বিষয় ছিল না। তো বাচ্চাদের এই অদল বদলের কেসটা কোনো নতুন কেস নয়। প্রায় প্রত্যেক মেটার্নিটি ওয়ার্ডে এইরকম কেস হতেই থাকে। সেটা অন্য ব্যাপার যে কোনো হসপিটাল এই ব্যাপারটাকে স্বীকার করতে চাইবে না। এই রূঢ় সত্যিটা দুটো ব্যাপারের দিকে দৃষ্টি আকর্ষণ করে। প্রথমত, এই দায়িত্বজ্ঞানহীন অ্যাটিটিউড, যেটা আমরা অনেক হসপিটালেই দেখতে পাই। আর দ্বিতীয় ব্যাপারটা হলো যে আমাদের অনেক হসপিটাল করাপশন আর অন্যায় কাজের ডেরা হয়ে গেছে। পুত্র সন্তানের জন্য এই যে অবসেশন, এটা আমাদের দেশের জন্য একটা ভয়ঙ্কর সামাজিক অসুস্থতা। প্রত্যেকদিন প্রচার করা হচ্ছে, মানুষকে সচেতন করা হচ্ছে যে ছেলে আর মেয়ের মধ্যে এই ধরনের ভেদাভেদ আইনের চোখে গুরুতর অপরাধ, আর মনুষ্যত্বের জন্য এটা পাপ। আলাদা আলাদা ক্যাম্পেইন মানুষের কাছে মেসেজ পাঠাতে সাহায্য করে।
কঠোর আইন মানুষের মধ্যে ভয় সৃষ্টি করে আর ক্রিমিনাল মানসিকতাকে আটকাতে পারে। কিন্তু আসল পরিবর্তন তখনই সম্ভব যখন বেশিরভাগ মানুষ ভিতর থেকে এটা বুঝতে পারবেন যে এই ঠুনকো প্রথাটা আসলে কোনো পরম্পরাই নয়, আমাদের সংস্কৃতি নয়, না এটা আমাদের সভ্যতার অংশ। বেশিরভাগ মানুষ এটা তখনই ভিতর থেকে অনুভব করবেন যদি ছোট বয়স থেকে এই শিক্ষা দেওয়া হয় যে ছেলে আর মেয়ে সমান সমান, একই রকম, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা যদি আসল সাংস্কৃতিক পরম্পরার দিকে লক্ষ্য করি তাহলে আমরা সব সময় দেখব যে স্ত্রী আর পুরুষ মিলেই একে অপরকে সম্পূর্ণ করে। কৃষ্ণ আর রাধা, রাম আর সীতা, শিব আর পার্বতী, বিষ্ণু আর লক্ষ্মী, এটাই হলো আমাদের সভ্যতা, যেটা বাচ্চাদেরও স্কুলে শেখানো উচিত। প্রয়োজন হলো ঐতিহাসিকদের, সমাজের আধিকারিকদের, ধার্মিক লিডারদের, এরা সবাই মিলে সেই সমস্ত প্রথাকে খণ্ডন করুক যেটা মহিলাদের শোষণ করে, তাদের ছোট করে। এনারা সবাই মিলে পৃথিবীকে বলুক যে এরকম নিয়ম আমাদের সংস্কৃতি নয়, বরং বিকৃতি। স্ত্রী পুরুষের সমান অধিকার নিয়ে সরকার, সমাজ আর প্রশাসন সবার কি করা উচিত আর কি উচিত নয়, কতটা করেছেন আর কতটা করেননি, এই তর্ক তো চলতেই থাকবে। আমাদের এটা বুঝতে হবে যে এই হিসাবটা তখনই বদলাবে যখন আমরা নিজেরা বদলাবো। আমরা যখন এটা বুঝতে পারবো যে মহিলা কোনো দায়বদ্ধতা নয়, কোনো দেবীও নয়, না সে ভোগের বস্তু, না সে কারো সম্পত্তি। প্রত্যেক মহিলাই একজন পুরুষের মতো একজন মানুষ, একজন নাগরিক, যার নিজের জীবনকে বেছে নেওয়ার, নিজের জীবন তৈরি করার অধিকার আছে। যদি মানুষের সৃষ্টি করা কোনো প্রথা, কোনো রেওয়াজ, কোনো আইন যদি তা অস্বীকার করে, তাহলে সময় এসে গেছে সেই চিন্তাধারা বদলানোর।